নির্বাচন ঘোষণার দিন অর্থাৎ যেদিন এই সপ্তদশ মানে 17তম লোকসভা নির্বাচনে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো, নির্ঘণ্ট ঘোষণা হলো, সেদিনই জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলে দিয়েছিলেন যে এই নির্বাচনে 4টে অপশক্তির বিরুদ্ধে তাদেরকে লড়তে হচ্ছে। তার মধ্যে প্রথম দুটোই পেশি শক্তি আর অর্থশক্তি, সব থেকে বড় চ্যালেঞ্জ। প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কোনো পুরস্কার নেই। ঠিক শুনছেন, কোনো পুরস্কার নেই, নেই বলছি, আছে না, নেই। এই সব থেকে বড় দুটো চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে দেশের সব থেকে বেশি করে কোন রাজ্যে মুখোমুখি হতে হয়? পশ্চিমবঙ্গ। সবাই জানে সব থেকে বেশি টাকা ওড়ে আকাশে বাতাসে, নির্বাচনী আকাশে বাতাসে, আর সব থেকে বেশি অস্ত্রের ঝনঝনানি, সব থেকে বেশি রক্তপাত, সব থেকে বেশি হিংসা, সব থেকে বেশি প্রাণহানি। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই মানুষের প্রাণ কারা, এটা গোটা দেশ এখন চায়। আর অর্থ, হে কদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের বিমান ভাড়া বাবদ, নির্বাচনের সময় প্রচারে যাবেন তখন তো আর মুখ্যমন্ত্রী হলেও সরকারি বিমানে যাতায়াত করা যায় না, তাই অ্যালকেমিস্ট চিট ফান্ডের মালিক কেডি সিং, যে কেডি সিং আবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদও ছিলেন, সেই কেডি সিং তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে, অ্যালকেমিস্টের অ্যাকাউন্ট থেকে, যে অ্যালকেমিস্ট চিট ফান্ড চালিয়ে সাধারণ মানুষকে, গরিব মানুষকে কাউকে বাড়ি বিক্রির নামে প্রতারণা করে ঠকিয়ে সর্বশান্ত করেছে, সেই অ্যালকেমিস্টের ফান্ড থেকে তৃণমূল কংগ্রেসের ফান্ডে আসা 10 কোটি টাকা, 10 কোটিরও কিছু বেশি, 10 কোটি 33 লক্ষ টাকা ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বাজেয়াপ্ত করেছে। এই হলো তৃণমূল কংগ্রেসের অর্থশক্তির সামান্য নমুনা। বেছে বেছে প্রত্যেক প্রার্থীকে 5 কোটি টাকা দেওয়া, তার মধ্যে একমাত্র উপেন বিশ্বাস টাকা নেননি বলে গৌতম দেব বলেছিলেন, বাকি প্রত্যেক 5 কোটি টাকা পেয়েছিলেন এবং সে কুপন পুড়িয়ে দেওয়া হয়েছিল। যিনি গৌতম দেবের বিরুদ্ধে মামলা লড়েছিলেন বা মামলা করেছিলেন এই অভিযোগে, মানহানির মামলা, তৃণমূল কংগ্রেসের এককালের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারপরে আবার বিজেপি, আবার তৃণমূল করতে করতে ক্লান্ত হয়ে এই মুহূর্তে স্মৃতি এবং শরীরের অনেক শক্তি খুইয়ে বসা মুকুল রায় শেষমেশ মামলাটার নিষ্পত্তি পর্যন্ত আর এগোননি। অর্থাৎ গৌতম দেব যা বলেছিলেন, রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী, সিপিআইএমের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য, সেদিন যা বলেছিলেন তা আজও নিশ্চিতভাবে স্বীকার্য হয়ে আছে। কারা দিয়েছিল 5 কোটি করে টাকা তৃণমূল প্রার্থীদের? যে টাকার কোনো হিসেব ছিল না বলে পার্টি অফিসের পিছনে কুপন পোড়ানো হয়েছিল, আজও হিসেব মেলে। অর্থ আর পেশি শক্তির ব্যবহার পশ্চিমবঙ্গের নির্বাচনে যে সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা নিয়ে সত্যিই বলেছিলাম একটু আগেই, প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে নির্বাচনের অনেক আগে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে এবারের নির্বাচনটা অন্যরকম হবে বলে ঘোষণা করা জাতীয় নির্বাচন কমিশন, তাদের কাছে একটা চ্যালেঞ্জ তো বটেই, নিজের মুখের কথা রক্ষা করা। সে চ্যালেঞ্জ রাখতে পারবেন তো? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের विशेष प्रतिक्रिया। हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसल पावर को कम करने। मिसयूज ऑफ मनी हम नहीं होने देंगे। লোকসভা নির্বাচনের দামামা গেছে বেজে, সব পক্ষের প্রচার জোর কদমে। দিনক্ষণের ঘোষণার সঙ্গেই এসেছে জাতীয় নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি। मसल पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ सीएपीएफ वुड बी डिप्लॉयड। मिसयूज ऑफ मनी हम नहीं होने देंगे। हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसल पावर को कम करने। चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ব্লাডবাথ বিলকুল নেই। তবে সে হুঁশিয়ারিকে যে এ রাজ্যের শাসক দল খুব একটা পাত্তা দিচ্ছে না, তার প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। পেশি শক্তি বুঝে নিতেই হামলা নিশীথ প্রামাণিকের কনভয়। প্রচার সেরে ফেরার পথে পুলিশের সামনেই উদয়ন অনুগামীদের দাপাদাপি, বচসা থেকে রীতিমতো খণ্ডযুদ্ধ। পরের দিনই আবার দলনেত্রীর হুঁশিয়ারিও বেবাক ভুলে বন্ধ ডেকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্কুল বন্ধ করে চলল বন্ধ। অবশ্য তেমন সাড়া টাড়া না পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে বন্ধ তুলে দেন উদয়ন। পেশি শক্তির নমুনা তো দেখলেন, এবার দেখুন অর্থের অপব্যবহার।
নির্বাচনী বিধিকে তুড়ি মেরে উড়িয়ে ওড়ানো হচ্ছে টাকা। মঙ্গলবার সন্ধ্যায় কুলটির একটি ধর্মীয় শোভাযাত্রায় টাকা বিলি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ছবি। একই দিনে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়কের টাকা বিলি, আর দিনহাটায় রাজ্যের মন্ত্রীর নেতৃত্বে গুন্ডাগিরি। এ রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যে কতটা সোনার পাথর বাটি রীতিমতো টের পাইয়ে দিল। जहां भी हिंसा बची है, चाहे वो प्री पोल हो, चाहे वो ड्यूरिंग कैंपेनिंग हो, चाहे वो पोस्ट पोल हो, वी आर कमिटेड टू काइंड ऑफ बी वेरी वेरी अलाइव टू दिस सिचुएशन। और जो भी हमें सख्ती से करना होगा इसके लिए हम करेंगे ताकि ये प्रोविजन ना रहे। এই প্রতিশ্রুতি রক্ষা করা কি বাংলাতেই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে? রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার আজকের বিতর্কের সূচনা। সেই বিতর্কে যাওয়ার আগে, তার বিস্তারিততে যাওয়ার আগে সরাসরি আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, বিতর্কের শুরুর কথা শুরুতেই আমার আজকের অগ্নিবাণ। তৃণমূল হিংসা আর টাকা না ছড়িয়ে ভোট লড়তে কি ভয় পায়? যাদের সঙ্গে আজকের এই বিতর্ক করব, উপস্থিত সেই অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে আমার একদম ডান দিক থেকে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, আমার ঠিক পাশেই রয়েছেন দেবজিৎ বাবু, দেবজিৎ ভট্টাচার্য, বিজেপি দেবজিৎ সরকার, মাফ করবেন, বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন আমার ঠিক বাঁদিকেই অরিন্দম বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ বিশেষজ্ঞ। পরেই রয়েছেন সুভাষিস ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন অর্ক কুমার নাগ, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরীও, সিপিআই নেতা কান্দি থেকে। আমি শুরু করবো আজকে অনির্বাণবাবু আপনার কাছ থেকে, তার কারণ একেবারে প্রথমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের নির্বাচনে বা যে কোনো নির্বাচনে, তাও আবার তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের সব থেকে পবিত্র নির্বাচনে, গোটা রাজ্য যে নির্বাচনের সময় সততার প্রতীকে ছেয়ে গিয়েছে, সেই নির্বাচনেই প্রার্থী পিছু 5 কোটি টাকা করে, একমাত্র ব্যতিক্রম উপেন বিশ্বাস, প্রার্থী প্রতি 5 কোটি টাকা করে বেআইনিভাবে বা বেহিসেবিভাবে ব্যবহার করবার, যে টাকার হিসেব আজও পাওয়া যায়নি, অভিযোগটা তুলেছিলেন গৌতম। সে অভিযোগের উত্তরও আজ পর্যন্ত পাওয়া যায়। এই আপনার কাছ থেকে শুরু করি। গৌতম দেব এখনও টিভি দেখেন, এখনও টেলিভিশন ইন্টারভিউ দিতে পারেন। আমার ধারণা আজকেও আমি যা বলছি তার সম্পর্কে তিনি শুনছেন। আমি শুধু একটাই কথা বলতে পারি, গৌতম দেবের অভিযোগ পাল্টা মুকুল রায়ের মামলা, শেষমেশ সেই মামলা থেকে কার্যত নিজেরই সরে দাঁড়ানো, দিনের পর দিন মামলার ডেট নিয়ে যাওয়া, মামলায় হাজির না হওয়া, কোনো কিছুই বোধহয় তৃণমূল কংগ্রেসের বেপরোয়া মনোভাবকে ব্যক্ত করবার জন্য যথেষ্ট নয়। যে ছবিটা দেখা গিয়েছে পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রকাশ্যে টাকা বিলি, তারপরে বোধহয় আর তৃণমূল কংগ্রেস এখন 5 কোটি কেন 15 কোটি টাকা দিলেও লুকিয়ে রাখতে চায় না অনির্বাণবাবু। এই অর্থশক্তির আস্ফালন সত্যিই কি বন্ধ করা সম্ভব পশ্চিমবঙ্গের নির্বাচনে? হ্যাঁ, শোনা যাচ্ছে অনির্বাণবাবু। আপনাকে জিজ্ঞাসা করলাম, বলুন। আচ্ছা, আসলে তৃণমূল কংগ্রেসের এই কাজটা যখন বুঝতে পারে সে তার অপরাধটাকে সচেতনভাবে, না অনির্বাণবাবু, আপনার আওয়াজ স্পষ্ট আসছে না, কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আপনার আওয়াজ স্পষ্ট না। আমি ততক্ষণ দেবজিৎ বাবুর কাছে আসি। আমার টেকনিক্যাল টিমের কাছে অনুরোধ থাকবে অনির্বাণবাবুকে যাতে স্পষ্ট শুনতে পাই আমরা এবং আমাদের সব দর্শক, তার ব্যবস্থা করবার জন্য। দেবজিৎবাবু, একই প্রশ্ন আপনার কাছে রাখছি, সম্ভব এই অর্থের অপব্যবহার বন্ধ করা? দেখে মনে হচ্ছে ছবিটা দেখে। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে এখন তো জনবিচ্ছিন্ন দল, তার কারণ হচ্ছে যে পুরোপুরি যত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, দেখুন মানুষকে ইউটিলাইজ করে, এরম নয় যে সরকারি টাকা শুধু 9-6 হয়েছে, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের যে হকের টাকা, হকের চাকরি, হকের রোজগার, জীবন এবং সবথেকে বড় কথা মহিলাদের ইজ্জত, সব কিছুর ওপরে হাঙ্গামা বাঁধানোর একটাই দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নয়। হাইকোর্টের 5 জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের জজ সাহেবেরা সবাই বলেছেন, মাননীয় জজ সাহেবরা, যে কি চলছে এবং তার অবজারভেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার। জজ সাহেবদের কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ জানে, বাংলার মানুষ, গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষ জানে যে অত্যাচার কোন লেভেলে হয়েছে। একটা অনুব্রত মণ্ডল কিংবা একটা শেখ শাহজাহান কিংবা একটা শিবু
দিয়ে কারবারটাকে ঠিক বোঝা যাবে না। এরকম হাজারে হাজারে কাতারে কাতারে প্রতি ব্লকে ব্লকে শেখ শাহজাহানরা বসে আছে তৈরি হয়ে, এবং তারা যে যার মতন করে টাকা তুলেছে এবং মানুষকে অশান্তিতে ফেলেছে। এই জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তাহলে বছরের পর বছর টিকছে কিভাবে? শুধুমাত্র কি এই 500 টাকাকে 1000 টাকা বলে আর অন্য কোনো রকম মানে লোককে বোকা বানিয়ে? তা মোটেই নয়। পেশি শক্তি এবং প্রশাসনের এক অংশকে যদি এরা ব্যবহার করতে না পারতো, পেশি শক্তি আর প্রশাসনের একটা বহু অংশকে, একাংশ নয় একটা বড় অংশকে ব্যবহার করতে যদি না পারতো অন্যায়ভাবে বিরোধীদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে, তাহলে এরা এতদিন এরা থাকতোই না, এত আলোচনাই হতো না। প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা যারা টিভিতে আসছেন, যারা জনতার সামনে যাচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের যত এখতিয়ারভুক্ত যত রকমের জায়গা আছে, যত রকমের বারণ আছে, সবকিছু এই তৃণমূল কংগ্রেস মানব না এইরকম জায়গায় চলেছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর, বিরোধীদের কণ্ঠস্বর পুরোপুরি বাজেয়াপ্ত করে ফেলেছে এবং চেষ্টা করছে যে এবারে একটা এমকে সেট করতে, মানুষকে দেখাতে, দেখো কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা পিটিয়ে দিতে পারি, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর আমরা হামলা করতে পারি, তোমরা কোন ক্ষেতের মূল ভাই, সাবধানে থাকো, ভোট যেন অন্যরকম না হয়। কিন্তু মানুষ জানে যে এই ভোট দিদির পুলিশের ভোট নয়, সিভিক পুলিশের ভোট নয়, এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে মানে সুরক্ষার অধীনে থেকে এই ভোট হবে। যে কারণে এরা বুঝতে পারছে যে ডাবল ডিজিট হয়তো মানে পের হবে না। আপনি বলছেন এই পেশি এবং অর্থশক্তি ছাড়া তৃণমূলের ভয় আছে? পেশি, অর্থশক্তি এবং প্রশাসন, বেশ, এই তিনটেকে নিয়ে না চালিয়ে এরা জিততে পারবে না, এবং চালিয়েও জিততে পারবে না। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো, আমার যোগাযোগ করতে পেরেছি। অনির্বাণ, যে কথাটা জিজ্ঞাসা করছিলাম, 5 কোটি টাকা ওই প্রার্থী পিছু মুকুল রায় একসময় মানহানির মামলা করেছিলেন, দেখানোর জন্যই করেছিলেন। আজকে আর সেই চক্ষু লজ্জাটুকু রাখছে না তৃণমূল কংগ্রেস। দেবজিৎ বাবু বলছেন যে আরেক ধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে পিটিয়ে দিতে পারাটাও একটা বার্তা, যে দেখো কেন্দ্রীয় মন্ত্রীকেও ছাড়ছি না, অতএব সাবধানে ভাই। এই চ্যালেঞ্জের মোকাবিলা করা একদিকে নির্বাচন কমিশনের জন্য কতটা শক্ত, অন্যদিকে তৃণমূল সত্যি সত্যি পেশি আর অর্থশক্তি ছাড়া নির্বাচন লড়তে ভয় পায় কি? আসলে গোটা তৃণমূল দলটা তৈরি হয়েছে দুষ্কৃতী, দালাল এবং প্রশাসনের একটা বড় অংশ দিয়ে। এদের না আছে কোনো ইডিওলজি, না আছে কোনো পলিটিক্যাল কালচার, না আছে কোনো পলিটিক্যাল এডুকেশন। পুরো দলটা এই অশিক্ষা, দুর্নীতি এইসব নিয়ে এবং এই দুষ্কৃতি এইসব নিয়ে তৈরি হয়েছে। এখন এই দলটা, একটা শাসক দল যখন বুঝতে পারে যে তারা অপরাধটা করছে খুব সচেতন ভাবে এবং তার জন্য জনমনে ক্রমশ ক্ষোভ থেকে ক্রোধ ধুমায়িত হচ্ছে, তখন তাদের এই যে ক্ষত, তাদের এই যে নগ্নতা, সেটাকে ঢাকা দেওয়ার জন্য তাদের মধ্যে আরো বেশি করে অশুভ বোধ পেয়ে বসে। তারা তখন দুটো কাজ করতে চায়। একদিকে অর্থ দিয়ে তারা জনশক্তিকে বা জনচেতনাকে কিনে নিতে চায়, জনচেতনা যেমন কিনতে চায়, পাশাপাশি একটা বুদ্ধিজীবী অংশ, যে বুদ্ধিজীবী অংশের বুদ্ধিদীপ্ত চেতনা দিয়ে সমাজকে আলোকিত করার কথা ছিল, সেই অংশটাকে কিনতে চায়। এখন এই বুদ্ধিজীবী অংশটাকে, এক বড় অংশটাকে কিনতে এই সরকার সফল হয়েছে, এবং সফল হয়েছে বলেই একদিন দেখা যায় যে কবি লিখেছিলেন, বেকারত্বের যন্ত্রণাকে উপলব্ধি করে রূপমকে একটা চাকরি দিন। সময়ের ব্যবধানে দেখা যায় সেই কবি তার কলম তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের জল মুছছেন। কিন্তু শুধু এই অংশটাকে কিনলেই তো হবে না, বিপুল জনশক্তিটাকে আমাকে কিনতে হবে। সেই জন্য অর্থের, এই অবৈধ অর্থের বিপুল ব্যবহার তারা করে, কিন্তু এইখানে তারা নিশ্চিত হতে পারে না। এই অটোক্র্যাটিক রেজিমের প্রতিভূত তৃণমূল কংগ্রেস, এটা অটোক্র্যাটিক শাসকের ধর্ম যে তারা কিছুতেই নিশ্চিত হতে পারে না, কিছুতেই সিকিউর হতে পারে না যে তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। তখন আমি আপনার এই কথা সূত্র ধরে অর্ক কুমার নাগের কাছে আসবো। অর্ক কুমার, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা সাংবাদিক বৈঠক করছিলেন, আমি শুনছিলাম উনি চ্যালেঞ্জ ছুটছিলেন সম্মিলিতভাবে বিরোধীদের। বিজেপিকে জিজ্ঞাসা করলেন আইএসএফ, বামেদের প্রার্থী কোথায়, আপনাদের বাকি প্রার্থীদের তালিকা কোথায়, আপনাদের ক্যান্ডিডেট লিস্ট কোথায়? এতই যদি নিশ্চিন্ত তৃণমূল, মন্ত্রীকে হাঁটা গুটিয়ে তেড়ে যেতে হয়, বিধায়ককে এরকম টাকা বাড়তে যেতে হয়, ভয়টা কোথায়? দেখুন, ওখানে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে আমি জানি না, কিন্তু যদি হয়ে থাকে অন্যায় হয়েছে, হওয়ার কথা নয়। কথা বলবো, আপনি বলতে শুরু করেন, আমার খুব খারাপ লাগছে। আমি কালকে এখানে দাঁড়িয়ে বলছিলাম তৃণমূল কংগ্রেসকে এখন 3টে শব্দে ব্যাখ্যা করা যায়: ডিনায়াল, ডিসেপশন, ডিচ। না, প্রথমে অস্বীকার,
তারপরে ধোঁকা, এই যে সবশেষে আপনারা প্রতারণা। দেখালেন যে বিধায়ক টাকা আপনি দিচ্ছেন, শুরুতেই বলেন জানি না, তিনি এ তো জানি না। কিভাবে তিনি টাকা দিচ্ছেন, কাকে দিয়েছেন, কত লোককে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি আপনি দেখুন, একটা পার্টিকুলার রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ছবি না, মানে আপনি সেই ফেসবুক ছবিটার খুললেন, নাম করে বাধ্য হয়ে বলছি, খুললে দেখতে পাবেন। সত্যতা কতটা আমি জানি না, কিন্তু যাই হোক প্রশ্ন মানে আপনার কি মনে হচ্ছে AI শুরু করলেন, এটা নরেন্দ্র কুমার চক্রবর্তী, না, না, নরেন্দ্রনাথ আমি চক্রবর্তী বলছি না ছবি যে ওটা আপনারা মর্ফ করেছেন, কিন্তু সেই ছবিটার পিছনে এক্স্যাক্টলি কি ঘটনা সেটা আমরা কেউ জানি না, আপনারাও সেটা কিন্তু ওনার থেকে জানার আর চেষ্টা এই হাতা করেন গোটানো হাফমন্ত্রী? এবং তার কোনো অভিযোগও কিন্তু আসেনি। বলছি হাতা গোটানো হাফমন্ত্রী। আর আপনি যদি উদাহরণ মারপিটের কথা বলে থাকেন, মারপিটের কথা যদি আমি সেটাও সিমিলারলি আপনিও যেখানে আমিও সেখানে, আমরা যেটুকু দেখেছি স্ক্রিনে দেখেছি, যদি সেরকম ঘটনা হয়ে থাকে যেটা নাকি মারপিটের ঘটনা, সেটা তো হওয়ার কথা নয়, সেটাকে কেউ সাপোর্ট করবে না, সেটাকে কেউ সাপোর্টও করবে না, সেটাকে কেউ জাস্টিফাইও করবে না। কিন্তু আপনারা শুরু করলেন কি দিয়ে? আপনারা শুরু করলেন একটা 2021-এর ইলেকশন এক্সপেন্সেস দিয়ে। এই যে ইলেকশন এক্সপেন্সেস, আমি একদম 2011। আচ্ছা 2011 আলমা ম্যাটার দিয়ে শুরু করেছি, আলমা ম্যাটার 2011 পার সিট 5 কোটি টাকা প্রার্থী পিছু, আজ অবধি হিসেব দিতে পারেন, এটা বোধহয় গৌতম দেব বলেছিলেন। এবং 2011-তে যতগুলো সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল আর বাকিতে কংগ্রেস প্রার্থী ছিল, তারা নিশ্চয়ই প্রত্যেকটি সিটে নিজেদের ইলেকশন এক্সপেন্স জমা দিয়েছে, তা নাহলে ইলেকশন কমিশন তাদের ডিসব্যান্ড করে দেওয়ার কথা। একজনকেও ডিসব্যান্ড করেছে বলে আমার জানা নেই। আর কোন সিটের কোন ইলেকশন এক্সপেন্স নিয়ে বামপন্থীরা একটি বক্তব্য বলেছিল বলে আজ পর্যন্ত তারা কোনো কাগজ দেখাতে পারবে না। তারা 11-তেও বলেনি, তারা 16-তেও বলেনি, না ওটা তো উনি প্রেসে বলেছেন, সেটা তো বলার কথা নয়। তার তো একটা প্রসিজিয়ার লে ডাউন করা আছে, প্রত্যেকটি ক্যান্ডিডেটের অন্য ক্যান্ডিডেটের এক্সপেন্ডিচার দেখার প্রসিজিয়ার আছে, সেটাকে অবজেক্ট করার প্রসিজিয়ার আছে। উত্তর দিল না আজ অবধি যে পার্টি অফিসের পিছনে পোড়া কুপনের রহস্যটা কি? তৃণমূলের উত্তর দেবে কেন? কারণ কি এটা উত্তর দেওয়ার কোনো জায়গা নয়। যেখানে প্রশ্নটাই তো করেননি আপনারা, যেখানে প্রশ্ন করার সেখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা কেন প্রশ্নটা করেনি? বামপন্থীদের পক্ষ থেকে একটি ক্যান্ডিডেটও কেন একটা অভিযোগ, একটাও মামলা দায়ের করেনি? 16 বা 21-এ বিজেপি সেটা করেনি কেন? শুনি বলতে বাধ্য হচ্ছি যে এই যে তার মানে জনগণের দরবারে তৃণমূল উত্তর দিতে বাধ্য নয়, তৃণমূলকে সঠিকভাবে প্রশ্নটা করুন। হ্যাঁ, সঠিকভাবে সঠিক জায়গায় যতক্ষণ না, তার মানে বলা যাবে না কেন কুপন পোড়া পাওয়া, ভারতের প্রধানমন্ত্রী কেন এই যে টাকা মারতে যাচ্ছেন, 15 বছরে দেখা যাচ্ছে কেন, তাহলে সঠিকভাবে সঠিক জায়গায় যাবে। তারপরে মানুষ এইগুলো দেখে চুপ করে থাকবে, জয় তৃণমূলের জয় বলবে, মামার্সি মানুষের জয় বলবে, বলে টলে আবার আপনাদের এই প্রশ্নটা তো সঠিক জায়গায় আপনাদের কাছে মানুষ মানে হচ্ছে শেখ শাহজাহান। একেবারেই নয়, একেবারেই নয়। ভারতীয় জনতা পার্টির কাছ থেকে এটা শুনবো, একেবারেই নয়। ইকবাল শামস প্রশ্ন পরিষ্কার বক্তব্য তো, সিবিআই আজকে আবার সিবিআই শাহজাহানকে গ্রেফতার করেছে, ধরে নিন। আরে বলতে দিন না, একটা জিনিস থাকে, হ্যাঁ বিবেক দিয়েই বলছি, যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করে থাকে, এখনো বাকিদের কেন হেফাজতে নেওয়ার কোনো দাবি করেনি? আপনারা 10 বছর প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই পার্টি সবকিছু এমনই একটা পার্টি যে পার্টির লোকেরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তুমি আমাকে বলো না কটা প্রপার স্টেপস নেওয়া হয়েছে উইথ রিগার্ড টু ইলেকশন এক্সপেন্সেস? একটাও নেওয়া হয়নি, একটা বিজেপি একটা নেয়নি, একটা। তুমি আমাকে শেষ করে না, আরামবাগ ইলেকশনেও পারসু, হ্যাঁ সে কোথায়, টাইম তো পেরিয়ে গেছে পারসু করার, কেউ কোনো মামলাই দাখিল করেনি, কোনো অভিযোগই নেই বলেছে। আমি বলছি তো কমিশন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন কমিশনের কাছে যদি কোন পলিটিক্যাল পার্টি 11, 16 এবং 21-এ কোন ইলেকশন এক্সপেন্ডিচার নিয়ে কোন মামলা করে থাকে, আমি অন্য লোকেদের মতো নই, আমি আর প্রেসেই আসবো না। এটা বাজে দাঁড়িয়েছিলাম, ইলেকশন এক্সপেন্ডিচার নিয়ে মামলা হয়েছে, এটা ঠিক কথা নয়। মামলা করা হয়েছে কি নিয়ে? নর্মাল জেনারেল গতানুগতিক যে মামলা করে লোকে ইলেকশন পিটিশন, সেই নিয়ে। ইলেকশন এক্সপেন্ডিচার নিয়ে কোনো মামলা নেই, কোনো বক্তব্য নেই, কেউ কোনো পার্টি কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। অর্ক, আমার পরবর্তী প্রশ্ন ছিল কোচবিহারের গতকালের ঘটনা, দিনহাটা, আপনার কি মনে হয় এটা হিংসা নয়? আমি প্রথমে কেন্দ্রীয় বাহিনী এলো, এত তাদেরকে নিয়োগ করা হলো, অলরেডি এমসিসি ইজ ইন ফোর্স। আজকের দিনে দাঁড়িয়ে এমসিসির আন্ডারে, মানে আফটার দি এমসিসি ইজ ইন ফোর্স, দি ইলেকশন কমিশন হ্যাজ অ্যাবসলিউট সুপারিনটেন্ডেন্স ওভার ইভেন দি ল এন্ড অর্ডার। এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আজকে ডিজিপি কে থাকবেন সেটা যদি ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে, তাহলে এসপি কে থাকবে, ওসি কে থাকবে, সেটাও ইলেকশন কমিশনের ডিসাইড করার পাওয়ার আছে। অ্যান্ড ফর দ্যাট ম্যাটার আপনারা নিশ্চয়ই জানেন যে ইলেকশন কমিশনে এমসিসি হওয়ার আগেই ইলেকশন কমিশন একাধিক সুপারিশ
করেছিল সেই একাধিক সুপারিশে একাধিক পরিবর্তন হয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে হয়েছে, সেটা পুলিশ লেভেলে হয়েছে, সব জায়গায় হয়েছে। তো আজকে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনা প্রথমেই আমি বলছি জাস্টিফিকেশন করছি না, আমি স্পটে ছিলাম না, আপনাদের মনে হচ্ছে যে এই অর্থ এবং পেশি শক্তি ছাড়া তৃণমূল ভোট জিততে পারে না, ভয় নেই, শক্তভাবে ডিল করবে ইলেকশন কমিশন, কোনো অসুবিধা নেই, তো ডিল করবে এবং অর্থ এবং তৃণমূল এগুলো করবে আর ইলেকশন কমিশন ডিল করবে। না না, তো তৃণমূল এগুলো করে যাবে। শুনুন আমি না কি বললাম, কোন রকম কোনো ডিফেন্ড করছি না। তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই জিনিস করছে, এই প্র্যাকটিস। বলুন সুভাষিস বাবু, আপনি আপনার ইলেকশন লড়ার অভিজ্ঞতা এই প্র্যাকটিসটা তৃণমূল কংগ্রেস করেছে, মানে এই ভোটে জালিয়াতি করেছে তা বা সমস্ত কিছু কিছু হলেই বলে যে 21-এর ভোটে তো প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছিল, আমরা জিতেছিলাম, 16 তো হয়েছিল, বলে কিছু হলে তারপরেও কাটতে হয়। কিন্তু পরের নির্বাচনগুলো আমরা দেখছি, পৌরসভা নির্বাচনে সারা বাংলা জুড়ে কারাকারি হয়েছে, তৃণমূল কংগ্রেস মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে হ্যাঁ খুন হয়েছে, যেটা প্রথমে বলেছিল না সেন্সলেস হয়ে গেছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কিন্তু 57 জন মারা গেছে লাস্ট কর্পোরেশন ইলেকশনে, পঞ্চায়েত নির্বাচনে। তার মানে পেশি শক্তি এখানে ব্যবহৃত হয়। আমি বলি প্রথম কথা হলো, আমি না পুরো আইডেন্টিক্যাল এই দুটো পার্টি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই এক স্বভাব, যে ক্ষমতাসীন থাকাকালীন আমি ক্ষমতাকে অপব্যবহার করব। ধরুন নলিন মাসি, তাকে দিয়ে চণ্ডীগড়ের নির্বাচনে মেয়র ইলেকশনে টেম্পার করেছে, কাগজ খাওয়ার পর সুপ্রিম কোর্টে থেকে থাপ্পড় খাওয়ার পর তারপরে ওইসা করতে হয়েছে। আমি কেন বললাম একই রকম চরিত্র দুটো দলের, সেই কারণে বলছি আজকে ইলেকশন কমিশনের কলেজিয়ামটাকে ভাঙতে হয়েছে শুধু ক্ষমতা দেখিয়ে করার, যেভাবে হোক আমি করবো। তৃণমূল কংগ্রেস এখানে রাজীব সিনহাকে বসিয়েছিল যাতে যেভাবে খুশি নির্বাচন করা যায়, ঠিক সেইভাবে কলেজিয়াম প্রথাকে নরেন্দ্র মোদী বাদ দিয়ে দিয়েছে, নিজের মতন করে বসাবে একজনকে। কলেজিয়াম মানে কোথায় বলছেন কলেজিয়াম? যেটা কিনা সুপ্রিম কোর্টের জাজ মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেখানে থাকার কথা সেকে বাদ দিয়েছে অর্ডিন্যান্স করে। আপনারা আইনটা করে গেছিলেন? আপনারা করে গেছিলেন আইনটা? এইটা তো সিজিআই বলেছে, নরেন্দ্র মোদী বাদ দিলেন, সিজিআই করে আছে, ইন্টারিম মাঝখানে একটা মাঝখানে নিয়োগের জন্য করে দিয়েছিলেন। আপনারা কি আইন করেছেন? বলছি রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু কি আইন করে গেছেন? আমি জানি, বলবেন না, আর ঢুকবেন না। অনিল শর্মা টাকা দিতে গিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রীর ছেলে বিধানসভা নির্বাচনে টাকা দিতে গিয়ে ধরা পড়েছে। আজকে যে আপনারা টাকা দিয়েছে আজকে এক মিনিট, আজকে আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আপনারা নির্বাচন কমিশনে গেলেন অভিযোগ জানাতে, সেগুলো কি সব বাইরে রাজ্যগুলোর জন্য গেছিলেন না পশ্চিমবাংলা জুড়েই জন্যই গেছিলেন? সেখানে কোনো অভিযোগ আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আওতাধীন হচ্ছে অভিযোগ আছে না? নির্বাচনটা হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে, ন্যাশনাল নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে না। যে আমরা সুভাষিস দ্বারা বোধহয় ভুলে যাচ্ছেন যে গিরিধারী গোমাঙ্গ বলে একজন ভদ্রলোকের একটা ভোটে আমাদের সরকার উল্টে গিয়েছিল, ইয়ের সরকার 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার, এবং সেখানে পরে এইটা নিয়ে কথা হয়েছিল কি যেন ব্রিফকেস টিপকেস গিয়েছিল, আর তারপরে ওই মধুকোড়া প্রকরণ, ওরে বাবা তোমার সাথে মধুকোড়ার মেয়েকে তুমি অভিযোগ করেছো 1000 কোটি টাকা বিজেপিতে বাল্মীকি বানানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা, সমস্ত রত্নাকরকে বাল্মীকি বানানোর দায়িত্ব নিয়েছি। দুদিন পরে গান্ধী পরিবারের যারা রত্নাকর আগে যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে আছেন দীপ্তিমান বসু। এই অনুষ্ঠান দেখতে দেখতে ফোন করেছেন। দীপ্তিমান বাবুর কিছু আঁখো দেখি অভিজ্ঞতা আছে, একেবারে 2011 বিধানসভা নির্বাচন স্পেসিফিক। নন্দীগ্রামে যারা সবার প্রথম পৌঁছন কলকাতা থেকে, তাদের মধ্যে একজন দীপ্তিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এক ডাকে এক নামে চিনতেন, এখন চিনেন কিনা আমি জানি না। দীপ্তিমান বাবু বলতে পারেন। দীপ্তিমান বাবু, আপনার অভিজ্ঞতাটা কি, যেটা শেয়ার করবার জন্য আপনি ফোন করেছেন, বলুন। না, আমরা তো আন্দোলন করতে করতে একদম তৃণমূল কংগ্রেসের কাছাকাছি ছিলাম। এটা অবশ্যই সেই সময় নন্দীগ্রাম বা সিঙ্গুর নিয়ে যাওয়া হয়েছিল বা রিজানুর নিয়ে যাওয়া হয়েছিল। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে পাশে ছিলাম।
সেখানে মেধা পাটেকাররা ছিলেন, অনুরাধা তালোয়াররা ছিলেন, সুজাত ভদ্ররা ছিলেন, অনেকেই ছিলেন। এখন এই করতে করতে আমরা একটা এমন জায়গায় পৌঁছে গেছিলাম যে মনে হচ্ছিল যে এই সরকারের হাত থেকে ক্ষমতাটা চলে যাওয়া দরকার, সিপিএম এর হাত থেকে ক্ষমতাটা চলে যাওয়া দরকার। সেখানে টাকা পয়সা এইগুলো আমাদের কাছে তখন তুচ্ছ ব্যাপার ছিল। আমাদের সেই সম্পর্কে অভিজ্ঞতাও ছিল না যে রাজনীতি বা ভোটের জন্য এত টাকা পয়সা লাগে। 2011-র যে ইলেকশন, সেইটা আমার চোখ অনেক খুলে দেয়। আমি একদম স্পষ্টভাবে বলছি অনির্বাণ, যে কথাটা তোমরা বলছো 5 কোটি কিনা আমি জানি না, তবে এটা একদম নিশ্চিত আমি বলতে পারি, আমি জানি না এটা বলার পর আমার উপর আক্রমণ হবে কিনা, কিন্তু এটা নিশ্চিত আমি বলতে পারি যে শুভেন্দু অধিকারী এবং আমাদের যিনি সিবিআই এর অফিসার ছিলেন উপেন বিশ্বাস, এই দুজন ছাড়া 292টা ক্যান্ডিডেটের কাছে তৃণমূলের দেওয়া 15 লক্ষ টাকা ক্যাশ 2011 নির্বাচনে পৌঁছেছিল। এইটার সেই সময়কার সাক্ষী আমরা। আমি শুধু না, আমার মতন যারা অ্যাক্টিভিস্ট, যারা তৃণমূলের সঙ্গে সেই সময় সম্পৃক্ত ছিলেন, যুক্ত ছিলেন, যারা ভাবতেন যে সিপিএম কে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা আলোর সরকার নিয়ে আসবে, একটা সম্ভাবনার সরকার নিয়ে আসবে, আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানেন যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ক্যাশ 15 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল এবং দুজন ক্যান্ডিডেট সেদিন নেননি। একজনের নাম শুভেন্দু অধিকারী, আরেকজনের নাম যে সিবিআই অফিসার উপেন বিশ্বাস। এইটুকুনি আমি আমার অভিজ্ঞতা থেকে। দীপ্তিমান বাবু, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, আর একটাই প্রশ্ন। এই যে পার্টি অফিসের পিছনে কুপন পোড়া কেলেঙ্কারি, গৌতম দেব বললেন, মুকুল রায় মামলা করলেন, আপনি তো সেই সময় মুকুল রায়কে খুব কাছ থেকে দেখেছেন। আমার ধারণা যারা অস্বীকার করে ভবিষ্যতে পরবর্তী সময় করে, আপনি তাদের দলে পড়েন না, আপনি দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন। মুকুল রায়ের মেশিনারিও আপনি দেখেছেন। এই ঘটনার সত্যাসত্য ছিল, অভিযোগের সত্যাসত্য ছিল? দেখুন, একটা দলে যখন টাকা লোকে নেয় বা নিয়ে যায়, সবসময় তো ক্যান্ডিডেট বা বিশ্বাসভাজন লোক নেয় না। তো সেই ক্ষেত্রে আমি কুপনের বিষয়টা বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি। কিন্তু এটা সম্পূর্ণ সত্য কথা যে প্রত্যেকটা ক্যান্ডিডেট 294টার মধ্যে 292টা ক্যান্ডিডেট যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দিয়েছিলেন, তাদের মধ্যে দুজন ক্যান্ডিডেট ছাড়া বাদবাকি সবাই টাকাটা নিয়েছিলেন ক্যাশ হিসাবে। ক্যাশ টাকা তাদের কাছে পৌঁছানো হয়েছিল। এবার কুপনের মাধ্যমে দিয়েছিলেন কি কার মাধ্যমে দিয়েছিলেন ওটা আমি জানি না, ওটা বলতে মানে একেবারে জন্মলগ্ন থেকে। অনেক ধন্যবাদ দীপ্তিমান, একবারে জন্মলগ্নের নির্বাচন থেকে, মানে শাসক হিসেবে জন্মলগ্নের নির্বাচন থেকে। অর্কবাবু বলুন। এইটার উত্তর দিতেই হচ্ছে। উনি যে আসলে ফোনটা করে একটা প্রেসে ফোন করেছেন, একটা কথা বলতে গিয়ে একটু আবেগে বয়ে গেছেন। 2011-তে শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট ছিলেন না। 16ই মে 2009 থেকে 19শে মে 2016 পর্যন্ত হি ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট। উনি তার আগে 2006 থেকে 2009 এমএলএ ছিলেন। পরবর্তীকালে আবার উনি 20শে মে 2016-তে এমএলএ হন। উনি 2011-তে এমএলএ ক্যান্ডিডেট ছিলেন। আসলে কি হয়, মানে একটা মিথ্যা কথা বলবো, প্রেসে বলবো, 4টে লোক নাম জানবে, এটার জন্য তার প্র্যাকটিস লাগে। ওই প্র্যাকটিসটা না মিস হয়ে গেছে। আরেকবার ভালো হোমওয়ার্ক করবেন, ভালো হোমওয়ার্ক করে এসে মিথ্যা কথা বলবেন, মানুষ শুনবে, মানুষ এনজয় করবে। এগুলো বললে কি হয়, বাকি লোকেদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে আপনারা সাজানো দেননি, ক্যান্ডিডেট হয়নি বলেই তো দেননি, নইলে তো দিতেন। দারুণ দেবজিৎদা, হাততালি দেওয়ার মতো, মানে অসাধারণ। আমি আমার কথাটা বলি, আমি তো লোকসভাতেও প্রার্থী ছিলাম, বিধানসভাতেও প্রার্থী হয়েছিলাম। ক্যান্ডিডেটের একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাতে নির্দল প্রার্থীর কথা জানি না, কিন্তু প্রত্যেকটি দলই সেই অ্যাকাউন্টে টাকা পৌঁছন এবং নির্বাচন কমিশন একটা 3টে মানে ট্রিপ্লিকেট কপি হলো একটা খাতা দেন, যে খাতাতে অ্যাকাউন্ট বুকে 3টে তাতে ইয়ে থাকে, কালারের কাগজ থাকে এবং তাতে ওই ট্রিপ্লিকেট ওইটাকে জমাও দিতে হয়, প্রত্যেকদিন ডে টু ডে রাখতে হয়, মাঝে মাঝে দেখিয়ে আনতে হয়, সুতরাং এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের অধীনে থাকে এবং প্রত্যেকে সেটাকে করতে শুরু করেন। এখানে টাকা ট্রান্সফার হওয়ার বা 2 নম্বরই হওয়ার চান্সেস কমানোর জন্যই এটা করা হয়েছে। কিন্তু কাঁচা টাকা, ক্যাশ টাকা, ভোটের প্রচার করতে করতে যদি দেদার এন্তার বিলি হয় এবং ওই বোম শিল্পীদের কাছে যদি কাঁচা টাকা না পৌঁছয়, মাস্কেট শিল্পীদের কাছে যদি না পৌঁছয়, তাহলে নির্বাচনের দিনে কি করে আপনারা দেখাবেন যে লুঙ্গির তলা থেকে পিস্তল বেরিয়ে আসছে, মাথায় গামছা বেঁধে হচ্ছে? আমি বলতে চাইছি মানে ব্যাপারটা বুঝুন, এটা রোম মহোৎসব নির্বাচন। যদি নির্বাচন যদি না দেখানো যায়, তাহলে টিভি ক্যামেরাই বা কি করে সচল থাকবে? ক্যামেরাকে কারা ভাঙবে, মাথায় কারা বাড়ি মারবে, বাঁশ মারবে? দায়িত্ব নিয়ে বলছি, 11, 14, 16, 21 প্রত্যেকটা কোনো জায়গায় কোনো
মানে কোনো ক্যান্ডিডেটরা কোনো কোথাও ইলেকশন এক্সপেন্স নিয়ে না কোনো ইলেকশন শুট করেছে, না কোনো রিপিটিশন অভিযোগ করেছে, কোনো রিটেন অভিযোগ এফআইআর নেই, আয়কর দপ্তরের কাছে নেই, এমনকি ইলেকশন কমিশনও কোনো অবজেকশন দেয়নি। আজকের দিনে আয়কর দপ্তরের নাম নিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টাকা দিয়ে নাকি ভোট কিনেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি টাকা দিয়ে নাকি অনেক জায়গায় ভোট পেয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানে আজকের দিনে বঙ্গ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হবে না, আমি এটা বরাবরই জানতাম। বঙ্গ বিজেপি আমাদের উপরে নিওয়ালিপুরের দিকে কার বাড়িতে গেছে আয়কর আমি জানি, নিশ্চয়ই অর্কবাবু জানেন। আমি অরিন্দম বাবুর কাছে তারাও আছে। হ্যাঁ কি বলছি বাবুর জন্য তারাও আছে। না না অর্কবাবু আজকের দিনে আয়করের নাম নিলেন, ঠিক আছে, আমার কিছু বলার নেই, উনি নিজের ইচ্ছায় নিয়েছেন। আমি অরিন্দম বাবু আপনার কাছে আসি। আমি গত কয়েকদিন ধরে বেশ কিছু বিভিন্ন অন্যান্য চ্যানেলে, আমরা করি না নর্মালি, কখনোই করি না, আমরা কিছু ওই ওপিনিয়ন পোল দেখছিলাম। কেউ 25, কেউ 23, নানা রকম নাম্বার দিয়েছে, কেউ তৃণমূল কংগ্রেসকে 23টাও দিয়ে দিয়েছে, দেখছেন এরকম। আচ্ছা, যারা এত সব পেয়ে বসে আছে এবং যাদের মুখপাত্র, যাদের মন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে বলছেন বাকিদের বিরোধীদের প্রার্থী তালিকা কোথায়, তারা প্রকাশ্যে টাকাই বা কেন বাড়ছে আর তাদের মন্ত্রী হাতা গুটিয়ে তেরেই বা কেন যাতে বুঝতে পারছি না। মানে এই দুটো কি মিলছে নাকি এটার মধ্যে কোনো গ্যাপ আছে? বাস্তবতার সঙ্গে এই ওপিনিয়ন পোল, তৃণমূল কংগ্রেসের তৈরি করা ফাঁপানো বেলুন, এর কোনো গ্যাপ আছে? কোনটা? দেখো, শুরু করতে গিয়ে প্রথমে যেটা বলি না, প্রথম যে প্রশ্নটা যে তৃণমূল টাকা এবং মাসেল ইউজ করছে, এটা না এক সব বেটাকে ছেড়ে দিয়ে তৃণমূলটাকেই ধর হয়ে যাচ্ছে। ছোটবেলায় ইলেকশন যাদের যখন দেখতে শুরু করি, অল্প অল্প বুঝতে শুরু করি, তখন তৃণমূলের জন্ম হয়নি, তখন লাল পার্টি ছিল আর আমার পাশে যারা বসে আছেন কংগ্রেস ছিল। আর তখন থেকেই জানি শুনেছি, বড়দের কাছে দেখেওছি যে ইলেকশন মানে ব্যবসা, ব্যবসা মানে টাকা খরচা হবে। দেবজিৎদা যা বললেন ওগুলো কারেক্ট, ওগুলো অফিসিয়ালি ডকুমেন্টস আর বিং মেনটেন। কিন্তু উনি যে 15 লাখ টাকার কথা বললেন ফোনে, দীপ্তিমানদা, কোথাও কোথাও কেউ বলে 5 কোটি টাকা দেওয়া হচ্ছে, এই খরচাগুলো তো হয়। তো এই ব্যবসাটা কেন হয়? ভোটটা কেনার জন্যে। তো ভোটটা কেন কিনতে হবে? আমি যদি এমপি থেকে থাকি, আমি তো আমার রিপোর্ট কার্ড দেবো, 5 বছর বাদে আমি আমার রিপোর্ট কার্ড দেবো, আর আমার বিরোধী বলবেন না এই রিপোর্ট কার্ডে এটা ভুল, বা এটা উনি বলেছিলেন এটা উনি করেননি। তাই এনারা এখন কাউকে টাকা দিয়ে, কাউকে পেশি দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এবং এটা এনারা শিখেছেন কিন্তু যাদের গর্বে এই তৃণমূল কংগ্রেস নামক অসভ্য একটি বর্বর পার্টির জন্ম, এই আমার পাশে বসে থাকা ভদ্রলোক কংগ্রেসের দলটি থেকে। অতএব শেষ করতে দিতে হবে, শেষ করতে দিতে হবে। এবং এইখানে আমি সব দলের সব প্রতিনিধিরা বসে আছেন, এই দোষে কম বেশি সব দলই দুষ্ট, কিন্তু এর চূড়ামণি হয়েছেন তৃণমূল কংগ্রেস বাংলায়। অন্য স্টেটে কোন দল মাথায় বসে আছেন আমি জানি না। আমার তোমার 2 নম্বর প্রশ্ন, না এই মুহূর্তে চিনি না, এই মুহূর্তে চিনি না, এই মুহূর্তে চিনি না, এই মুহূর্তে চিনি না। আমি বাংলার চোরদের নিয়ে আলোচনা করতে বাংলার চ্যানেলে বসেছি, আমি বাংলার চ্যানেলে চোরদের নিয়ে আলোচনা করতে বাংলার চ্যানেলে বসেছি। আচ্ছা, উনি তো আপনার মুখে কিছু শুনতে চান, উনি আপনার ওনার মুখে শুনতে চাইছেন, বলতে দিন। না বলতে না, মাঝখানে বলা যাবে। ভারতবর্ষের রাজনীতি আলোচনা করতে গেলে কংগ্রেসের নাম আসবেই, ভালো কাজে যদি আসে খারাপ কাজেও আসতে হবে, সেটাও আপনার অ্যাকসেপ্ট করতে হবে। যাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর, অজিত পাজা কেন যাচ্ছেন সুভাষবাবু? অরিন্দমবাবু 1 মিনিট জানান তো, 1 মিনিট। আমি সুভাষবাবুকে একটা প্রশ্নের উত্তর চাইবো, দিতে পারবেন না। সিকে বিল্লার আত্মজীবনীটা নিষিদ্ধ করেননি তো? ইন্দিরা গান্ধীকে 2 কোটি টাকা দিয়েছিলেন বলেছিলেন, আজ আপনি কিছু বলতে পারেন? আগে আপনাদের 1 নম্বর ফ্যামিলির দিকে তাকান, আপনাদের 1 নম্বর ফ্যামিলির দিকে তাকান। 2 কোটি টাকা ইন্দিরা গান্ধীকে, 2 কোটি টাকা ইন্দিরা গান্ধীকে, সিকে বিল্লার আত্মজীবনী সুভাষবাবু কিনে পড়ুন, সেটা কিনে পড়ুন, আগে কিনে পড়ুন। বিভিন্ন বাংলা চ্যানেল নিয়ে কথা বলে, সব থেকে যে চ্যানেলটা দেখতাম যে দিদির গান গুণগানই করে, তারাও কিন্তু বিজেপিকে 25টা সিট দিয়ে ফেলেছে, এবং যারা কম করে তারা একটু কমই দিয়েছে। কিন্তু এই যে ওপিনিয়ন পোলটা হয়েছে, এটার কোনো ভ্যালু নেই, এটা বেসলেস। এই ওপিনিয়ন পোলটা হয়েছে সিএ ডিক্লারেশন হওয়ার আগে। এই ওপিনিয়ন পোলটা হয়েছে যে অল্প যে সংখ্যক বিজেপি তার ক্যান্ডিডেটের নাম জানিয়েছেন, বা তৃণমূল যে তাদের ক্যান্ডিডেটের নাম বলেছেন, তার আগে। সো অ্যাকচুয়াল কলকাতা পুরসভার মেয়র তার নিজের বিধানসভা ক্ষেত্রে একটা বেআইনি বাড়ি ভেঙে পড়ার পরে সেটাকে বেআইনি জানার পরে। তো এখানে আমার কথা, যদি আমি একটা ফ্যাক্টর খালি নিই, সেটা হচ্ছে সিএএ। দাঁড়ান,
19-এ যখন লোকসভা হয় সিএ লাগু হবে এই নিয়ে একটি উন্মাদনা ছিল। সিএ লাগু হয় যারা ডাইরেক্টলি উপকৃত হবেন তাদের মধ্যে, কিন্তু তারা সেইভাবে তখনও এটি লাগু করা যায়নি। বিভিন্ন হয়তো আইনি জটিলতা ছিল, তাতে বিজেপি 18-19টা সিট পেয়েছিল। কিন্তু সেই সিএ লাগু হবে করে 2021-এর বিধানসভাতেও যখন এটা লাগু করতে পারলো না বিরোধীদের অসভ্যতার চাপে, তখন কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়লো 70টা সিটে। তা আজকে 2024-এ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে সিএ যে অ্যানাউন্স করা হয়েছে, তার যে পজিটিভ এফেক্টস গুলো মানুষ পাবেন বিভিন্ন বিধানসভায়, তারপরে ওপিনিয়ন পোলটা করা গেলে দেখা যাবে বিজেপির টাকা 30-এর উপরে। টাকা এবং পেশি নিয়ে আমি ঝন্টুবাবু আপনার কাছে আসছি। তার আগে ঝন্টুবাবু টাকা এবং পেশি নিয়ে আমি দুদল থেকেই শুধুমাত্র হেভিওয়েটদের রেখেছি, একবারে মন্ত্রী স্থানীয়, রাজ্য সভাপতি স্থানীয়, বিধায়ক স্থানীয়, এর বাইরে আমি যাইনি। ঝন্টুবাবু একবার শুনি তৃণমূল এবং বিজেপি, একদিকে দিনহাটা আর একদিকে এই টাকা বিল, কার কি বক্তব্য শুনে নি। বাংলাদেশ থেকে আতঙ্কবাদীরা যখন বাংলাদেশের বর্ডার দিয়ে দিনহাটায় ঢুকে, তার আশ্রয়দাতা উদয়ন গুহর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি দাবি জানাই। তৃণমূল এই মুহূর্তে একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তৃণমূল জানে যে নির্বাচনে পরাজয় নিশ্চিত। তৃণমূল একমাত্র পেশি শক্তি, প্রশাসন এবং অর্থবলের উপর নির্ভর করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের ভোটে জেতার ক্ষমতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেই। পার্টি কিন্তু প্রিপোল ভায়োলেন্স আরম্ভ করেছে, যে যারা অপরাধ করেন তাদেরকে প্রার্থী করেন, তাহলে এই ধরনের অপরাধ হবেই। যেটা কোচবিহার দিনহাটাতে হয়েছে তারা করেছে, যিনি প্রার্থী তিনি করেছেন। আমার এই ধারণা এটা বহু পুরনো ছবি হবে, মানে এনসিসি লাগু হওয়ার পরে কোনো অনুদান কাউকে এইভাবে দেওয়া যায় না। এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে এনসিসি জারি হওয়ার আগেই হয়তো হয়েছে। এই যে আমি বলছিলাম গতকালের কথা, ডিনায়াল, এই যে যথারীতি অস্বীকার। আমি ঝন্টুবাবু আপনার কাছে আসবো, কি আছে দিনহাটাতে এই যে হাতা গুটিয়ে তেরে যেতে হয়, পরের দিন দলের ঘোষিত নীতির বিরুদ্ধে বন্ধ রাখতে হয়, আবার 4টের আগে সেটা তুলেও নিতে হয়। এত কাণ্ড কেন করতে হচ্ছে উদয়ন গুহকে, যদি জানেন নিশীথ প্রামাণিক হারবে? না, আমি প্রথমেই বলি, দেখো এটা দেখতে গেলে নীতিশের আমাদের উদয়ন গুহের পলিটিক্যাল স্ট্রাকচারটা বুঝুন। আমরা একটা সময় কোচবিহারে যখন চাকরি করি, তখন এই উদয়ন গুহ, তার পিতা কৃষিমন্ত্রী বামফ্রন্টের দোদণ্ড প্রতাপ, উত্তরবঙ্গের স্বঘোষিত মুখ্যমন্ত্রী, কৃষি দপ্তরের সমস্ত টেন্ডার এই ভদ্রলোক পেতেন। এবং আমরা একবার মনে আছে সিপিএমের পুলিশ গুলি চালিয়ে ফরওয়ার্ড ব্লকের বহু কর্মীকে মেরে ফেলেছিল বলে আমরা খুব স্লোগান তুলতাম যে পুলিশের দিনহাটা। অর্থাৎ এই দিনহাটা স্ট্রাকচারটা বুঝতে গেলে কমল গুহ এবং তার পুত্রের, যিনি গুণধর পুত্র, যিনি এখন উত্তরবঙ্গের অনুব্রত মণ্ডল হতে চাইছেন, তাকে বুঝতে হবে, তার পলিটিক্যাল ক্যারেক্টারটা বুঝতে হবে। তার প্রচুর অঙ্কের টাকা বাঁচানোর জন্য তৃণমূলে কিভাবে গিয়ে আজকে অনেক বড় তৃণমূলী, একটা সময়ের বামপন্থী, এখন অনেক বড় তৃণমূলী প্রচার, এটা দেখাতে হবে, এলাকা দখল করতে হবে, অনুব্রত হতে হবে উত্তরবঙ্গের, এটা বুঝতে হবে। দ্বিতীয়, দেখুন অঙ্কের ছাত্র আমি, ওই যে টিএমসি বলেন না, মাঝখানে এমটা, তৃণমূল কংগ্রেস এই এমটাকে অঙ্কের ভাষায় কিভাবে ইকুইলিব্রিয়াম স্টেজে এনেছে সেটা আমি ভালো বুঝি। এম ফর মানি, এম ফর মাসেল পাওয়ার, এম ফর মাফিয়া, এদের একটা এই ট্রাইপার্টাইট রিলেশনটাকে তৃণমূল কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেজে এনেছে বলে আমার মনে হয়। খেয়াল করবেন মমতা ব্যানার্জির পলিটিক্যাল উত্থানটা কিভাবে হয়েছে, ফ্রিঞ্জ এলিমেন্টদের হাত ধরে, ফ্রিঞ্জ এলিমেন্ট হিসেবে, এবং পরবর্তীকালে ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে মোটিভেট করে ক্রাফটেড হয়েছে তার পলিটিক্যাল ক্যারিয়ারটা। ফলে এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলোকে ইকুইলিব্রিয়াম স্টেজে আনতে গিয়ে যত দেশে জনাচার, কোথাও যদি টাকা দিয়ে হয়ে যায়, টাকা দিয়ে ভোট কয়েক হবে, কোথাও যদি টাকা দিয়ে না হয়, বাবু আমাদের উদয়ন বাবুরা আছেন, তারা ভোট ক্যাপচার করবেন, অনুব্রত গুণধররা আছেন, শেখ শাহজাহানরা গুণধর আছেন, আবার যদি এগুলো কিছু না হয়, ভাই মাসেলম্যান আছে তাদের, যে মাসেলম্যানটা অনির্বাণ থেকে ঝন্টু বাবু কাউকেই ছাড়বে না। অর্থাৎ তুমি যাই বলো, এই যে কেজন একটু আগে বলছিল তৃণমূলের তো কোনো পলিটিক্যাল কালচার নেই, একদম ঠিক বলেছেন। আপনার সিপিএমকে হাঁটানো একটা ওয়ান অফ এজেন্ডা ছিল, সিপিএম চলে গেছে, আর আপনার কোনো অপোনেন্ট নেই, কোনো আদর্শ নেই। এখন একটাই আদর্শ, এই যে মাঝখানের এমটা আছে, এমটাকে ইকুইলিব্রিয়াম স্টেজে এনে
যত্র দেশে যেমন ভাবে লুটে পুটে নাও, ভোটটাকে ক্যাপচার করে মসনদে থাকো। উদয়নবাবু আপনাকে বলছি, আপনি আমার এলাকার লোক, আপনাকে দীর্ঘদিন আমি দেখেছি, তখন আপনি বামপন্থী করতেন, কিভাবে কৃষি দপ্তরটা চালাতেন আপনার সংস্থা আমরা জানি, ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না। একটা জিনিস দেখুন, দেওয়াল লিখনটা অনুব্রত, পার্থ, শাহজাহান, নূরজাহান, জাহাঙ্গীর একে একে সব তিয়ার মুখো। অনুব্রত হবেন না, মানুষের হৃদয়ে স্থান করার চেষ্টা করুন। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, সাধারণ মানুষের কাছ থেকে মতামত চেয়েছিলাম, এবার তাদের মতামতটা দেখে নেব। প্রত্যেক দিনের মতো আজকেও আমার একটা পোল কোশ্চেন ছিল, মানুষের কাছ থেকে জনমত যাচাইয়ের জন্য জানতে চেয়েছিলাম যে কালো টাকা আর হিংসার অপর নাম কি তৃণমূল? মানুষ কি উত্তর দিলেন? আমার প্রশ্ন ছিল কালো টাকা আর হিংসার অপর নাম কি তৃণমূল, অন্য নাম কি তৃণমূল? কি উত্তর দিলেন মানুষ? প্রথমে ফেসবুকের পরিসংখ্যানে চোখ রাখবো। একেবারে শুরুতে ফেসবুক, 98% মানুষ বলছেন হিংসা আর কালো টাকার অন্য নাম তৃণমূল। হ্যাঁ 98% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 2% মানুষ। মাত্র 2 ঘন্টায় 37,000-এর উপরে মানুষ মতামত দিয়েছেন। চোখ রাখবো পরবর্তী অর্থাৎ এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। এখানে মানুষ কি রায় দিয়েছেন দেখি। এখানে কিন্তু তৃণমূল এবং অন্যদের মধ্যে দ্বন্দ্ব তুল্যমূল্য। অর্ক একটু নজর রাখতে বলবো, অর্ক একটু নজর রাখতে বলবো। অর্ক কুমার নাগ তৃণমূলের সমর্থক আইনজীবী, এক্ষেত্রে হয়তো একটু উৎসাহ পেতে পারেন। 48% মানুষ এক্স স্যান্ডেলে কিন্তু না বলছেন, অর্থাৎ তৃণমূলকে তারা হিংসা এবং কালো টাকার অন্য নাম হিসেবে দেখেন না। যেখানে 52% মানুষ বলছেন হ্যাঁ, অর্থাৎ এখানে লড়াইটা অনেকটাই তুল্যমূল্য। এবার ইউটিউবের পরিসংখ্যান, যেটা বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই, 2 ঘন্টায় 37,000 মানুষ রায় দিয়েছেন। 94% মানুষ বলেছেন হ্যাঁ, না বলেছেন 6%। হিংসা আর কালো টাকার অন্য নাম তৃণমূল। অর্ক এক্স স্যান্ডেলের পরিসংখ্যান যদি সত্যি হয় তাহলে এটাও কিন্তু সত্যি, ইউটিউবের পরিসংখ্যানও কিন্তু সত্যি। ওখানে যতটা তুল্যমূল্য এখানে ততটাই এক পেশে। এখানে 94% মানুষ বলছেন, মনে করছেন ইউটিউবে হিংসা আর কালো টাকার অন্য নাম তৃণমূল। অর্ক অন্য কোনো উত্তর আছে কি? আমি সরাসরি আপনার কাছে জিজ্ঞাসা করবো, অন্য কোনো উত্তর আছে কি? জনমত যাচাই করেছি, যা এসছে তাই দেখিয়েছি। এবার আপনি বলুন আপনাকে কিভাবে দেখছেন, মানুষের মত হিসেবে দেখছেন কি? দেখুন, এই জনমত আমি কতজন পার্টিসিপেট করেছেন, কিভাবে পার্টিসিপেট করা হয়েছে, কটা লোক ভোট দিয়েছে, একটা লোকের কটা অ্যাকাউন্ট, আমরা কিছুই জানি না। মানে জাল ভোট পড়েছে কিটাকে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করার মতো জনমত আমি সত্যি ধরতে রাজি নই। না, আমি অর্কর কাছে একটা প্রশ্নের উত্তর নেব। অর্ক হঠাৎ করে এই ভোটের মানে ভোটটা জালি কিনে এটা কেন মনে হলো? রিফ্লেক্স অ্যাকশন পশ্চিমবঙ্গে কি ইউটিউবের ভোটটা জালি? আমি যদি সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করি তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী সম্ভবত সিপিএম এর কোন একজন নেতা নাকি আমি যদি তৃণমূল জমানায় বিশ্বাস করি কোনটা? অরিন্দম বাবু মাথা নাড়ছেন কেন? অরিন্দম বাবু, গতকাল এই তোমাদের চ্যানেলে একটা শো হয়েছিল না, জানি না সিনড্রোম, তো আমার মনে হয় অর্কদা ওই তৃণমূলের হয়ে কথা বলেন, তো উনিও এই সিনড্রোমে আক্রান্ত। দ্রুত সুস্থ হয়ে উঠুন। বাংলার আজকে ক্ষমতায় আছে কে? আপনি একজন লয়ার, সবকিছুতেই প্রমাণ খুঁজতে যাবেন না। যা বাবা, কি বিপদ! মানুষ হিসেবে প্রমাণ খুঁজতে যাব, লয়ার হিসেবে কেন যাব? দেবজিৎ বাবু 30 সেকেন্ডের মধ্যে একদম আমি একটা পরিষ্কার কথা বলি যে দেখুন, যা হয়েছে, যা চলেছে, যা চলছে, সেগুলো তো আমরা সবাই জানি। আসুন না এই নির্বাচনটাতে, অন্তত এই 24-এর নির্বাচন, কে মোদিজিকে ভোট দেবেন, কে মমতা দেবীকে ভোট দেবেন, সেটা বা অন্যান্যদের দেবেন, একটা অন্তত পরিষ্কার সবাই না বলুন। আমার কথা হচ্ছে সাধারণ মানুষের জন্য যে অযোগ্য, অপদার্থ, বদমাইশ পলিটিক্স, মানে বদমাইশ লোকেরা পলিটিক্সে তখনই আসার সুযোগ পায় যখন সাধারণ মানুষ ভোট দিতে বিমুখ হন, যখন সাধারণ মানুষ ইলেকট্রাল পলিটিক্সে অংশগ্রহণ করতে বিমুখ হন। সেই সময় এই শাহজাহান, জাহাঙ্গীর, যাদের যাদের নাম বললেন, এই অনুব্রত, আরও বীরব্রত যে যেখানে আছে, তারা সব এক জায়গায় এসে জমা হয়। তো প্রত্যেক পার্টিতেই এটা হয়, কিন্তু মজার কথা হচ্ছে তৃণমূলে যেটা হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে, মানে আসিলেই জয় করিবে, সেটা অন্য পার্টিতে হওয়ার চান্সেস খুব কমিয়ে আনা যায়, বা অন্তত বিজেপিতে কম আছে। এইটাই হচ্ছে ঘটনা, যে এদের মধ্যে একটা যদি ফিয়ার সাইকোসিস যদি কাজ না করে, যে মানুষ জেগেছে, মানুষ জাগছে, মানুষ দেখছে, তা না হলে এই জিনিস তৃণমূল এবারও জিতবে এবং তৃণমূল এবারও ডিস্টার্ব করবে। আমার দেবজিৎ দাকে সাপোর্ট করে একটা কথা বলার আছে, আমার দেবজিৎ দাকে সাপোর্ট করে একটা কথা বলেন, একটু বলেন। নিশ্চিত প্রামাণিক তৃণমূলে ছিল, তুমি বললে না কিছুক্ষণ আগে আমাদের এখানে আসা, আমাদের দলে এইভাবে আসা যায় না। সুরেন্দ্র অধিকারী সম্পর্কে তুমি মুরলীধর বর্মা গিয়েছিলে, সুরেন্দ্র চুরি করে যে টাকা না আমাদের টাকা ঘুষ খেয়েছে। শুভাশিস ভট্টাচার্য যেদিনকে কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোবে, আরেকবার শোনা যাচ্ছে দ্বিতীয়
এ রাজ্যের প্রথম প্রার্থী তালিকা বেরোবে সেদিনকেও শুভাশিস ভট্টাচার্য এ রাজ্যের পেশি শক্তি এবং অর্থশক্তির আস্ফালনের জন্য তৃণমূল কংগ্রেস নয় বিজেপিকে প্রশ্ন করতে অনেক বেশি উৎসাহী। আমার মনে হচ্ছে আপনার মধ্যে একটা জোট মিস করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করছেন, তৃণমূলকে মিস করছেন, জানি না কাকে মিস করছেন, কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন থেকে অর্থ আর পেশি শক্তির ব্যবহারকে মিস করতে চান। নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা করতে পারেন কি যাতে এই ছবিগুলো আর দেখা না যায়? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।